আমরা নজর রেখেছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে ভোট যুদ্ধ, পদ্মাপাড়ের ভোটে তুমুল অশান্তি। মুন্সিগঞ্জে সেখানে জামাত বিএনপি সংঘর্ষের রীতিমতো বোমাবাজি। জেলায় জেলায় ভোট কেন্দ্রে দেদার ছাপ্পা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মুন্সিগঞ্জের, সেখানে ভোটের রীতিমতো বোমাবাজি। জামাত বিএনপি সংঘর্ষ এবং সেই সংঘর্ষে উত্তপ্ত পদ্মাপাড়। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট, ছাত্র বিদ্রোহে পতন হয় শেখ হাসিনা সরকারের। আর ওপারের ভোটে এবার নিষিদ্ধ আওয়ামী লীগ। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে। তবে যে ছবি আমরা দেখছি, উত্তপ্ত পদ্মাপাড়, কোথাও গুলি, কোথাও বোমাবাজি, কোথাও বিএনপি নেতা খুন। পদ্মাপাড়ের ভোটে তুমুল অশান্তি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মুন্সিগঞ্জে, সেখানে জামাত বিএনপি সংঘর্ষ এবং সেই সংঘর্ষে রীতিমতো বোমাবাজি। পাশাপাশি জেলায় জেলায় ভোট কেন্দ্রে দেদার ছাপ্পাবাজি চলছে, এমনটাই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। বাংলাদেশে ভোট যুদ্ধ, বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই। আমরা জানি শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম ভোট। আর দেখুন, দেদার ছাপ্পাবাজির কথা আপনাদেরকে বললাম, সেই ছবি পোস্ট করেছে আওয়ামী লীগ। জেলায় জেলায় ভোট কেন্দ্রে দেদার ছাপ্পাবাজি চলছে। ভোট কারচুপিতে কে? প্রিসাইডিং অফিসার। একদিকে বোমাবাজির ছবি আপনাদেরকে দেখালাম মুন্সিগঞ্জে, যেখানে জামাত বিএনপি সংঘর্ষ, অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে পোস্ট করা ছবি, যেখানে ভোট কারচুপিতে প্রিসাইডিং অফিসার। জেলায় জেলায় ভোট কেন্দ্রে এহেন দেদার ছাপ্পাবাজি। এবার আরো একটা ছবি দেখাবো আপনাদেরকে, দেদার ভোট লুট। সেই ছবিটাও দেখায় ময়মনসিংহের শেরপুরে, সেখানে ব্যালট বক্স তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ব্যালট বক্স তুলে নিয়ে চলে যাচ্ছে, অবাধে ভোট লুট। একের পর এক সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। ভোট কেন্দ্রে দুষ্কৃতীদের দাপাদাপি। আর এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করব সিএনএন নিউজ 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পল্লবী, একের পর এক ছবি আমরা সকাল থেকে দেখছি। আমরা দেখছি কোথাও গুলি, কোথাও বোমাবাজি, কোথাও দেদার ছাপ্পা, কোথাও আবার ব্যালট বক্স নিয়ে ভোট লুট। এই ছবি কার্যত সামনে আসছে বাংলাদেশের ভোট যুদ্ধে। তুমি সেখানে রয়েছো, সরাসরি তোমার মাধ্যমে জানতে চাইবো। এই 200 মতন ইলেকশন অবজারভার্সকে পাঠানো হয়েছে। আর যে মনমোহন সিং বা লক্ষ্মীপুর এইসব যে এলাকা আছে, যেখানে একটা আশঙ্কা ছিল কি ওখানে ভায়োলেন্স হতে হবে, ওখানে ওরা যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি এইসব ছবিগুলো দেখছেন, এটা কোনো নতুন ব্যাপার না। এটা কিন্তু এটা মনে হচ্ছিল, একটা আশঙ্কা ছিল যে এখানটায় যে পলিটিক্স হচ্ছে, যেখানে যেন ভায়োলেন্স হবে আর একদম ফ্রি অ্যান্ড ফেয়ার পোলিং হচ্ছে বা নির্বাচন হচ্ছে কিনা, এটাকে নিয়ে অনেক সন্দেহ হচ্ছিল। কালকে রাত্রিবেলায় বিএনপির বক্তব্য হচ্ছিল যে জামাতরা ঢুকে ঢুকে পোলিং বুথে ভোট দিয়ে চলে এসছে। আর ঠিক কিছুক্ষণ আগে জামাতের একটা আর্জেন্ট প্রেস কনফারেন্স হয়েছে ঢাকাতে। ওই প্রেস কনফারেন্সে ওরা বলেছে ওদের দাবি হচ্ছে যে বিএনপি ভোট রিগিং করছে, ওরা ভায়োলেন্স ক্রিয়েট করছে তাকে লোকরা এসে ভোট না করে। আর বিএনপির বক্তব্য হচ্ছে যে জামাত ভয় পাচ্ছে যে ওরা হেরে যাবে, এই জন্য এত বেসলেস অ্যালিগেশনস আর আমাদের উপরে দোষ আমাদের উপরে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে ঢাকা যদি আমি কথা বলি, ঢাকাতে মোর আর লেস পিসফুল ছিল নির্বাচন। হ্যাঁ, যে গ্রামের কথা বলি বা খুলনা, চিটাগং এইসব এলাকাতে একটু ভায়োলেন্সের খবর এসছে। তাছাড়া বিএনপি আর জামাত দুজনের উপরে এই দোষটা দিচ্ছে কি তোমরা ইলেকশন রিগ করছো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইলেকশন, 16 বা 17 বছর পর ট্রু ইলেকশনস হচ্ছে। কিন্তু এখানটা অনেক লোকদের বক্তব্য হচ্ছে কি যখন আওয়ামী লীগ এই ইলেকশনে নেই তাহলে আপনি নির্বাচনের কথা কেরম বলছো। দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানটা, একটা হচ্ছে কি বিএনপি বা জামাত কে জিতবে। বিএনপি মহিলা ভোটদের উপরে অনেক ডিপেন্ড করছে, নির্ভর করছে। বেগম খালেদা জিয়ার যে লেগেসিটা আছে সেটার উপরে ওরা অনেক ডিপেন্ড করছে। জামাত কিন্তু কোনো জায়গায় এনসিপি, যেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটা স্টুডেন্ট আপরাইজিংয়ের বডি আছে, ওদের সাথে ওরা একটা অ্যালায়েন্স করেছে। এই জন্য ওরা ভাবছে যে 40 মিলিয়ন ফার্স্ট টাইম অ্যান্ড ইয়াং ভোটার যেটা বাংলাদেশে আছে, ওরা ওদের সাপোর্ট নিয়ে হয়তো সরকার বানাতে পারবে।
একেবারে, এবং দিকে দিকে সেই অভিযোগও সামনে আসছে, কোথাও বোমাবাজি, কোথাও ছাপ্পা ভোট, কোথাও আবার ব্যালট বক্স নিয়ে লুটপাট, একের পর এক সেই ছবি সামনে আসছে। এবার আপনাদেরকে দেখাবো ভোট দিতে না পেরে চলে গেলেন শেরপুর ময়মনসিংহের সেই ছবি আপনাদের সামনে, অবাধে ভোট লুট। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক? কোনটা তাহলে বললেন কেন তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার, আমি প্রথমবার গেছি, প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে। এই কার সুবিধা তো স্যার মানা যায় না এইভাবে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি, ওই যে বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। বাংলাদেশে ভোট যুদ্ধ, ভোটের আগে থেকেই আমরা দেখেছিলাম উত্তপ্ত পদ্মাপাড়। বাংলাদেশে বিএনপি বনাম জামাত মূলত এই লড়াই। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা জানি প্রথম ভোট, ছাত্র বিদ্রোহে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওপারের ভোটে আবার নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভোটে বিএনপির কাণ্ডারি খালেদা পুত্র তারেক রহমান, তিনি ইতিমধ্যেই ভোট দিয়েছেন। খালেদার মৃত্যুতে সমবেদনার অক্সিজেন বিএনপি। বাংলাদেশে ভোটে জামাত ছাত্র জোটের যুগলবন্দি। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পাবে কি জামাত শিবির, সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। আজ বিকেল 4:30 পর্যন্ত ভোট। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসেছে তাদের অধিকার প্রয়োগ করেন। ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র আগেও আমরা জয়লাভ করে সবচেয়ে বেশি যেটা মেয়েদের প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ দেশের সাধারণ মানুষ করেন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে একদিকে যখন এই প্রশ্নটা সামনে আসছে যে এই ভোটে বিএনপির কাণ্ডারি খালেদা পুত্র তারেক রহমান, খালেদার মৃত্যুতে কোথাও না কোথাও কি একটা সমবেদনার অক্সিজেন বিএনপি পাবে, তখন অন্যদিকে কিন্তু আরো একটি ফ্যাক্টর সামনে আসছে জামাত। ভোট দিতে এসেছেন তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান, আর জামাতের জোট সঙ্গীকে এনসিপি। ফলে আজ বিকেল 4:30 পর্যন্ত ভোট। দুটি ব্যালটে ভোট দিচ্ছেন বাংলাদেশের মানুষ। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, এবং অন্যদিকে সংবিধান সংস্কার প্রস্তাবের গণভোটে গোলাপি ব্যালট। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। তরুণদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা কি পাবে জামাত শিবির, সেই প্রশ্নটাও যেমন সামনে থাকছে, তেমনি আওয়ামী লীগের সমর্থকদের ভোট কাদের দিকে, সেই প্রশ্নটাও থাকছে। দেশের প্রথমবারে ভোটাররা কোন দিকে যাবেন? আজ বিকেল 4:30 পর্যন্ত ভোটদান। দুটি ব্যালটে ভোট দিচ্ছেন বাংলাদেশের মানুষ। সাদা ব্যালট, সেখানে ভোট দিচ্ছে, সেখানে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। অন্যদিকে গোলাপি ব্যালট হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাবের গণভোট। অন্যদিকে সব আধিকারিককে নিয়ে কাল বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আগামীকাল বৈঠক। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। আরো একবার আপনাদেরকে জানাবো, সব আধিকারিককে নিয়ে আগামীকাল বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আগামীকাল বৈঠক। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে জানবো। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক হতে চলেছে। দেখো, আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলো জাতীয় নির্বাচন কমিশন, এবং যে বৈঠক মূলত রাজ্যের এসআইআর এবং রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতিকে নিয়ে। জাতীয় নির্বাচন কমিশনের তরফেই ভার্চুয়াল বৈঠক হবে শুধুমাত্র এই রাজ্যকে নিয়েই। কাল সকাল 11টা থেকে সব জেলার জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলাশাসকদের তা জানিয়ে দেওয়া হয়েছে।
যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে বর্তমান যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি। তুমি জানো যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর এর টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু দেখা যাচ্ছে এই এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা যে ডকুমেন্টগুলি আপলোড করছে, সেখানে একাধিক ক্ষেত্রে ডকুমেন্টে অসঙ্গতি ধরা পড়ছে। কোথাও কোথাও আবার ইআরওদের গাফিলতিও উঠে আসছে। উদাহরণস্বরূপ বলা যায়, গতকালই দেখা গেছে যে জন্মের আগেই জন্মের শংসাপত্র তৈরি হয়ে গেছে। এই ধরনের একাধিক ডকুমেন্ট আপলোড করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ায়। মনে করা হচ্ছে কালকে এই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কয়েকটি জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারে। কারণ যে যে ক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুল হচ্ছে বা অসঙ্গতি হচ্ছে, সেগুলিকে রিভেরিফাই অর্থাৎ আবারও যাতে ভেরিফাই করা হয় তার নির্দেশ কমিশন দিচ্ছে। দ্বিতীয়ত, তুমি জানো 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার পর আগামী 1 মার্চ ও 2 মার্চ এই দুদিন জাতীয় নির্বাচন কমিশনের একটি উচ্চ পর্যায়ের টিম আসবে, যেখানে তারা সব জেলার জেলাশাসক, সব জেলার পুলিশ সুপার তথা পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করবে কলকাতায়। ফলত সেই বৈঠকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। তার আগে মূলত এখনো পর্যন্ত প্রত্যেকটি জেলায় বিধানসভা ভোটে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে কালকের বৈঠকে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এবার কি খুব বেশি হলে 4 দফায় ভোট? মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে ইঙ্গিত নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। তাঁরা চান এপ্রিলে ভোট করিয়ে এপ্রিলেই ফল ঘোষণা করতে। বিধানসভা ভোট কবে হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে মঙ্গলবার নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে কমিশনের ইঙ্গিত, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 4 দফায় হতে পারে বিধানসভা ভোট। জানা গিয়েছে 1 দফায় ভোট করানোর কথা বলেন সিইও। সেটা সম্ভব নয় বলে জানিয়ে দেন কমিশনের শীর্ষ কর্তারা। তাঁদের ইঙ্গিত সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। পরের দিন 1 মার্চ রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের শীর্ষ অফিসারদের। সেদিনই ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক করার কথা। এবারের ভোটে একটি সর্বোচ্চ বুথে ভোটার 1800 থেকে কমিয়ে করা হয়েছে 1200, তাই বাড়বে বুথের সংখ্যা। প্রায় 80,000 থেকে বুথের সংখ্যা বেড়ে হতে পারে প্রায় 90,000। মার্চের শুরুতে দোল, তারপরে রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের। মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কমিশন চায় এপ্রিলে ভোট করাতে এবং এপ্রিলেই ফল ঘোষণা করতে। 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়। 26-এ কি 4 দফায়? 6, 7 বা 8 দফায় নয়, রাজ্যে বিধানসভা ভোট সর্বোচ্চ 4 দফায় হবে, তেমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের থেকে পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর। অন্তত সর্বোচ্চ 4 দফা, অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যে বিধানসভা ভোট 2 দফা বা 3 দফাতেও হতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের কাঁকসায় সেখানে এক নার্সের রহস্য মৃত্যু। বেসরকারি হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। বহুতল আবাসনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কি ঘটনা ঘটেছে, অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, দেখো, বুধবার রাতে কিন্তু কাকসার যে গোপালপুর রয়েছে সেখানে একটি নার্সিং হোস্টেল রয়েছে। সেখানে মূলত একটি দুর্গাপুরের মরানদিঘি বেসরকারি যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানকার যারা নার্স স্টাফ তারা কিন্তু সেই আবাসনে থাকতেন এবং সেই নার্সিং হোস্টেলের যে বহুতল যে বিল্ডিং, সেই বিল্ডিং এর একেবারেই নিচ থেকে কিন্তু রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। একেবারে সেই নার্সের মন্দিরা পাল, তার বাড়ি কিন্তু বিষ্ণুপুরে। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, কারণ একেবারে পুলিশের প্রাথমিক অনুমান যে বহুতল থেকে পড়েই কিন্তু মৃত্যু হয়েছে। এই রহস্য মৃত্যু হলে কিন্তু চাঞ্চল্য, এবং যদিও এই গোটা ঘটনায় কিন্তু পরিবারের লোকজন এসে পৌঁছায় এবং তারা কিন্তু সঠিক নির্দিষ্ট তদন্তের দাবি জানাচ্ছে। বেশ, মৃত নার্স বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা, আত্মহত্যা নাকি কোন তদন্তে পুলিশ? কিন্তু নিজে পড়েছিল, ছুটাছুটি সবাই করছে, দিয়ে ফোন এরকম করছে যে কোথায় আছে, কি করছে, এরকম বলে হলো। তখন আমরা খুঁজাখুঁজি করলাম। এখানে কত তলায় থাকতো? 8 তলা।
নার্সের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের। দুর্গাপুরের কাংসায় নার্সের রহস্য মৃত্যু, বহুতল আবাসনের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার। চক্রান্ত করে মেয়েকে খুনের অভিযোগ পরিবারের। কেন পরিবার খুন হয়েছে এমনটা মনে করছেন? দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই জায়গা থেকেই প্রশ্ন সামনে আসছে, ঠিক কোন কোন গ্রাউন্ডে পরিবার মনে করছেন যে মেয়েকে চক্রান্ত করে খুন করা হয়েছে? একদমই দেখো, পরিবার যেটা মনে করছে, যখন এই ঘটনা ঘটে তখন তাদের বাড়িতে ফোন করা হয় এবং ফোনে জানানো হয় শারীরিক অসুস্থতা রয়েছে, তাড়াতাড়ি তাদের সেখানে আসার জন্য। এরপরে পরিবার যখন সেখানে পৌঁছায় তারপরেই বলা হয় তাদের যে এই যে নার্সের দেহ, সেই নার্সের দেহ ভেতরে রয়েছে, তাদেরকে দেখতে দেওয়া হয়নি এমনটা বলছে এবং তারা দাবি করছে যে আগামীকাল অর্থাৎ আজকের দিনে যাওয়ার জন্য, এবং আজকের দিনে সেখানে গেছে, তারপরেই তারা এই ঘটনা দেখতে পায়। তারা জানাচ্ছে যে ওই বহুতল থেকে কিভাবে একা পড়ে গেল, তারা মনে করছে কেউ বা কারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, কারণ কোনো রকম অশান্তি ঝামেলা কিছু হয়নি। কারণ তার আগেও ফোন করেছে, সরস্বতী পুজোয় বাড়িতে এসেছিল, বাড়িতে এসে ভালোভাবেই ছিল এবং কোনো রকম সমস্যার কথা সে কিন্তু জানায়নি। তবে কেন সে আত্মহত্যা করতে যাবে, এই প্রশ্নটা কিন্তু পরিবারের লোকজন তুলছে। স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন বলছে যে এই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, পুলিশ সমস্ত বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং যদি কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেক পুলিশ, এমনটাই কিন্তু পরিবার মনে করছে। রাত্রেবেলায় ফোন করে বলল যে এখানে মন্দিরা পাল বলে নার্সিং করে দুর্গাপুরে, তো বললো যে হ্যাঁ করে, তো বলছে খুব বাড়াবাড়ি, শরীর খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। কি মনে করতেন, 8 তলা থেকে পড়েছে মানে এটা তো একটা অন্যরকমই ভাবছি যে কেউ হয়তো মেরে দিয়েছে। পড়াশোনার আগ্রহের প্রতি একটা ছিল যে আমি একটা কোনো কিছু করব, সেইভাবে সে অত দূরে এগিয়েছিল। আর মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করালো। মনে তো করছি হয়তো কোনো একটু ষড়যন্ত্র করে মারা হয়েছে। ওকে কেউ কিছু করেছে গো, আমাদের সাথে তো কোনোদিন কিছু হয়নি। আমার আদরের মেয়ে ছিল গো, আমার খুব আদরের ছিল, খুব গর্বের ছিল গো। আমার মেয়ে শাস্তি চাই, আমার মেয়ের একটা শাস্তি চাই। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ। যা যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়ার সম্ভব আমরা অলরেডি দিয়েছি। আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা ফুললি, উই উইল ডু ইট ফুললি ফর বোথ দ্য লোকাল পুলিশ অথরিটিস অ্যান্ড দ্য ফ্যামিলি। আর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের এগরার দিকে। সেখানে চাষ হচ্ছে, সেই ছবিটাকে আপনাদেরকে দেখায়। পূর্ব মেদিনীপুরের এগরা, সেখানে দেখুন জমিতে চাষ হচ্ছে এবং তার জন্য জল দেওয়া হচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার, জল দিচ্ছে দেখুন। কিন্তু যদি আপনাদেরকে জানায় যে জল দিয়ে চাষ করা হচ্ছে সেই জল আদতে খাবারের জল, জল জীবন মিশনের জল বিক্রির অভিযোগ। এগরার গণেশ্বরপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর এক অভিযোগ সামনে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এগরার গণেশ্বরপুর, সেখানে খাবার জল দিয়ে চাষ করা হচ্ছে। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পঙ্কজের থেকে দেখব। পঙ্কজ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখলাম, খাবারের জল বিক্রি করা হচ্ছে সেই অভিযোগ সামনে, আবার খাবারের জল দিয়ে চাষ করা হচ্ছে কেন, কাদের মদতে, প্রশাসনের নজরে কি কিছুই আসছে না? একেবারে দেখো, যে ক্ষেত্রে পানীয় জল সংকটের মুখে, যেখানে পানীয় জল পাচ্ছে না এলাকার মানুষ, সেক্ষেত্রে সেই জল জীবন মিশনের জল কিন্তু যেখানে পাম্প দিয়ে সেচ, অর্থাৎ কৃষি জমিতে জল দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু বিস্তর অভিযোগ করছে এলাকার মানুষ সহ কিন্তু বিরোধী দল। তোমাকে জানিয়ে রাখি যে এগরা 2 নম্বর ব্লকের এই গণেশ্বরপুর রয়েছে, সেই গণেশ্বরপুর এলাকায় যে এলাকায় রয়েছে পিএইচডি অর্থাৎ জল জীবন মিশনের জল, সেখানে প্রায় 6টি গ্রাম জল পায় এই মিশনের আন্ডারে।
সেক্ষেত্রে এই জল সকাল থেকে বা রাত থেকে সেচ দপ্তরের যে সমস্ত কৃষি জমি রয়েছে সেই জমিতে জল দেওয়া হচ্ছে। সেখানে বিরোধী অর্থাৎ বিজেপিরা তারাকে অভিযোগ করছে, শুধু বিজেপি অভিযোগ করছে না, এলাকার বাসিন্দারাও অভিযোগ করছে যেখানে পানীয় জল অপচয় করা হচ্ছে, যেখানে তারা দাবি করছে যে শাসক দলের মদতে এইরকম কিন্তু জল অপব্যবহার বা বিক্রি করা হচ্ছিল অভিযোগ। তবে শাসক দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে বা তারা এই মানতে নারাজ করছেন, তারা জানাচ্ছেন যে পাম্প রয়েছে, পাম্পের ওভারফ্লো জলকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে, সেই জলটা নিয়ে কিন্তু রাজনীতি করছে, এমনটাই কিন্তু তারা দাবি করছে। একেবারে খাবার জল বিক্রির অভিযোগে রাজনৈতিক চর্চা। জল দেওয়া গেল মানে আপনারা যে হয়তো যে অভিযোগ করেছে কে জানি না, আমরা সরকার আমাদের চাকরি দিয়েছে, আমরা চাকরি করে পেট চালাই, ওই জল বিক্রি করে আমরা পেট চালাই না। যে ব্যক্তি অবজেকশন করেছে এই পিএইচ এর ব্যাপারে তার কোনো সাধারণ জ্ঞান নেই। আমাদের সমস্যাটা কি জন্য ওভারফ্লো হয় এখানে, সেই ওভারফ্লো আমরা বুঝতে পারি না, কারণ এর এক্সট্রা কোনো সরকার থেকে মিটার বসিয়ে দিন যে ওভারফ্লো হওয়ার টাইম হলে বন্ধ হবে। এখানে জল ওভারফ্লো হলে তবেই আমরা বুঝতে পারি। একজন অভিযোগ করার পরে যখন 8টা 15 পর্যন্ত জল যায়নি, তাকে তখন বললাম যে আপনি একবার দেখুন সেখানে কেউ আছে কিনা। গিয়ে যখন দেখে যে জল চলছে, মাঠে চাষ জমিতে জল যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে জল না গিয়ে চাষ জমিতে জল নিয়ে কেউ কোনো তৃণমূলের এটা নেতারা যারা ওখানে কাজ করছে তারা কিন্তু তৃণমূলের নেতা, এবং তারাই কিন্তু এই জল বিক্রি করে বা তারা এই জলকে অসাধুদের মানসিকতা নিয়ে ওনারা ওই জল নিয়ে ব্যবসা শুরু করেছেন। একটি পাম্পের জলের ওভারফ্লো নিয়ে বিজেপি রাজনীতি করছে। আসলে ওনার জানা নেই যে জল ওভারফ্লো হয়, পাশাপাশি যে জমিগুলো আছে তাতে বরঞ্চ সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে অনেকটাভাবেই বুঝিয়েছি যে এই কাজ পরিকল্পনার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনো কাজ না পেয়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। নদীর চরের মাটিতে দেদার কোপ, নদীর পাশে থাকা ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ, মানতে নারাজ ইটভাটার মালিক। দেদার কাটা হচ্ছে নদী চরের মাটি। চরের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে পাশের ইটভাটায়। চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বুদ্ধপুরে। এখান দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা এবং কালনাগিনী নদী। পাশাপাশি বয়ে যাওয়া এই দুই নদীর চরেই মাটি কাটা হচ্ছে। অভিযোগ, নদী পাড়ের মাটি কেটে তা দিয়ে ভাটায় ইট তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। কি নদীর চর এটা? কি নদীর চর সে মালিক জানে। আপনারা মালিক বলেছে আপনারা? হ্যাঁ। কতদিন ধরে কাজ করছেন এখানে? 12 মাস কাজ হয়। এইভাবে মাটি কাটা হয় 12 মাস? 12 মাস। ভাটার নাম কি? মা ভাটা। এই মাটিটা কাটা হচ্ছে কেন? আমাদের মালিকের কাজ করতেছি। কোন মালিক? ইটভাটার? হ্যাঁ। ইটভাটার মাটি কাটা হচ্ছে? মালিক না বললে শ্রমিক মাটি কাটবেন কেন? কিন্তু ইটভাটার মালিক নদী চরের মাটি কাটার অভিযোগ মানতে নারাজ। আমাদেরই লোক কাজ করছে, কিন্তু চর থেকে মাটি কাটা হচ্ছে না, মানে চর থেকে কাটছে না। নদীর একেবারে লাগোয়া জায়গা থেকেই মাটি কেটে আনা হচ্ছে, একদম ফাঁক মাটি কেটে আনা হচ্ছে। ওগুলো কাটা হচ্ছে না, ওগুলো আমাদের লোকরা কাটছে না। আপনার জায়গায় তো এনে মাটি ফেলা হচ্ছে? না, আমার জায়গায় মাটি ফেলা হচ্ছে না, এরকম কোনো আপনি নজির পাবেন না। এটা সম্পূর্ণ ভুল তথ্য আছে। মাটি কেটেছে মনে তো হচ্ছে, এবং একটা মাটি তার সাইডে ফেলা হয়েছে। যাক, আমি ইটভাটার মালিক ম্যানেজার কে বললাম যে কাগজপত্র নিয়ে কালকে সকালবেলা অফিসে বিএলও সাহেব আমি আছি, দেখা করে কতটা কি ওদের জমি আছে সেটা দেখে দেওয়া হবে, এবং যদি ওরা কেটে থাকে কেটে যেন আর মানে কোনো দিনই আর না কাটে, নাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। নদীর চর থেকে মাটি কেটে নিলে নদী বাঁধ, তার গোড়ায় তো মাটি থাকে না, তার ফলে বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে যাবে, ফলে নদী বাঁধের ভাঙন হবে এবং জল জনবসতি এলাকায় ঢুকে গিয়ে বারে বারে প্লাবন ঘটাবে। এইগুলো খুবই অন্যায় কাজ হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসনের খুব সদর্থক ভূমিকা দিতে হবে এবং যারা বেআইনি এই কাজ করছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বাবরি যাত্রায় হুমায়ুন কবির, পলাশী থেকে বেলডাঙ্গায় মিছিল হুমায়ুনের। 12 নম্বর জাতীয় সড়কে বাইক মিছিলে হুমায়ুন কবির। বাইক মিছিলের পর হেঁটে বেলডাঙ্গায় হুমায়ুন কবির। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, বাইকে বাবরি যাত্রায় হুমায়ুন কবির, কি বলছেন তিনি? এবং হুমায়ুন কবির তিনি আগেই ডাক দিয়েছিলেন যে বাবরি যাত্রা করবেন, যদিও সূচি অনুযায়ী তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে বাবরি যাত্রা ছিল মুর্শিদাবাদ হয়ে, সেখান থেকে তার পলাশী থেকে শুরু করে মালদা হয়ে ইটাহার যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশি অনুমতি না থাকায় তিনি বাবরি যাত্রার পথ পরিবর্তন করেন এবং রুট চেঞ্জ করে ঠিক করেন পলাশী স্মৃতিসৌধ থেকে শুরু করে বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ হবে সেই পর্যন্ত আসবেন। এবং মিছিলের শুরুতে তিনি বাইক নিয়ে বেশ কিছুটা পথ আসেন, কিন্তু হাইওয়েতে বেশ কিছুক্ষণ চালানোর পর তিনি যখন রেজিনগর এই অঞ্চলটা তার যে অঞ্চল মূলত তার প্রভাব যেখানে আছে বলে তিনি দাবি করেন, সেই অঞ্চলগুলোতে তিনি কিন্তু পায়ে হেঁটে বেশ কয়েক কিলোমিটার তিনি কিন্তু পায়ে হেঁটে যাত্রা করেন। মোট 22 কিলোমিটার রাস্তা। কখনো বাইকে দেখা যায় হুমায়ুন কবির বিভিন্ন সময় বাইকের উপর দাঁড়িয়ে পড়ছেন, এক হাতে বাইক চালাচ্ছেন, মাথায় পাগড়ি পরা এবং গলায় মালা পরে হুমায়ুন কবির তিনি বাইক চালাচ্ছেন। কখনো সানরুফ দেওয়া গাড়িতে সেখানে উঠে তিনি যাচ্ছেন, কখনো এইভাবে তিনি পুরো সম্পূর্ণ যাত্রা সম্পূর্ণ করেছেন। বেশ, ধন্যবাদ ইরন। আর এবার আপনাদের দেখাবো রয়্যাল বেঙ্গল দর্শন সুন্দরবনের গোসাবায়। বাঘের দেখা, সাঁতরে নদী পার রয়্যাল বেঙ্গলের। ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। পিছনে রাখো, বাঘ পিছনে। ও যে আড়াতে উঠবে, ওইটা দেখো, এটা ঘুরাও ভোটটা কাটিয়ে পিছনে নাও, ওই পাশে নাও, তাহলে ছবিটা ভালো আসবে। মন্ডল করে দিলে আমার চুপ বাঘের দৃশ্য। জীবন সার্থক হলো আমাদের, বলে এনেছি বাঘ দেখাবো একদম। পর্যটকের ক্যামেরা বন্দি বাঘের ছবি রয়্যাল বেঙ্গল দর্শন গোসাবায় সুন্দরবনে। আরেকটু এগিয়ে গেলে ভালো হতো। এই যেটা উঠবে ওটা সিনটা দেখো, আরেকটুখানি নিয়ে গেলে ভালো হতো। না ঠিক আছে, কোথায় এদিক ওদিক করবে। প্রথম বলেই ছক্কা আমাদের।